খুশি। খুশির পেছনে আমরা সারা জীবন দৌড়াই। কোথায় পাওয়া যায় খুশি? এমন জিনিস যা আমাদের কাছে নেই, তাকে ধরে রাখতে পারা যায় কি? কি করে আটকে রাখবো নিজের কাছে সেই খুশিকে, যাতে সেটা আমাদের হাত থেকে চলে না যায়? যা আমাদের কাছে আছে তাই নিয়ে খুশি থেকে, না নিজের অখুশি জীবন থেকে অনেক দূরে গিয়ে তাকে খোঁজ করে। একদিন আমার দুঃখী মন নিয়ে আমি রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম, প্রত্যেক দিনের মতোই কাজের অপেক্ষায়। আর খুশি নিজে পায়ে হেঁটে আমার কাছে এলো, অজানা রূপে। কখনো কখনো দুজন অসুখী মানুষ একসঙ্গে হয়ে সেইটা খুঁজে নেয় যার খোঁজ আমরা সব সময় করি, একটুখানি সুখ। এটাও আমার মনের ভুল। আপনি আমার জায়গায় নিজেকে একবার বসিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন দারিদ্র্য কাকে বলে। এ হলো আমার বউ কুলজিৎ, আর এখান থেকেই শুরু হয় আমাদের রোজকার মহাভারত। আজ কত টাকা কামালে? কি কামাবো, আজ কোনো কাজই পাইনি। কাজ না পেলে সংসার চলবে কি করে? রোজ রোজ যদি খালি হাতে ফেরো তাহলে আমি সংসারটা চালাবো কি করে? পরশুই তো টাকা দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি তো 7,000 ধন তুলে দিয়েছো না আমার হাতে। জিনিসপত্রের দাম কিভাবে বাড়ছে তার কোনো ধারণা আছে তোমার? সে আমি খুব ভালো করে জানি, কিন্তু তুমি হয়তো একটা কাঠমিস্ত্রির অবস্থা জানো না। আচ্ছা, এতে আমার কি ভুল বলো তো? যদি বড় লোকদের কাছে দামি দামি জিনিস কেনার টাকা থাকলেও একটা গরিব মজুরকে মজুরি দিতে যত কষ্ট হয় ওদের, কাজ কম আর মিস্ত্রি বেশি। আর যতটা সম্ভব আমি তো কাজ করি, আর যা আছে তাতেই খুশি থাকার চেষ্টা করো। বাবা, আমার জুতো ছিঁড়ে গেছে। আর আমারও। বাবা, ছেঁড়ার দিকে তাকাস না, তাহলে বুঝতেই পারবি না ছিঁড়ে গেছে। আর খুশি থাক। কেন খুশি থাকবে? বাচ্চাদের কি সাধু বানাবে নাকি? ছেঁড়া নিয়ে খুশি থাকো? কিসের খুশি? হ্যাঁ, বাচ্চাদের কথা ছাড়ো, আমারও তো পড়ার জন্য একটাও ভালো জামা কাপড় নেই। বাজারে গিয়ে অন্য মেয়েদের খালি দেখি কত ভালো ভালো গয়না জামা কাপড় সব পরে, অটোয় চড়ে, গাড়ি চড়ে, হিংসায় জ্বলে যাই আমি। আর এদিকে আমি 100-200 সবজির জন্য সবজিওয়ালার সাথে ঝগড়া করতে থাকি। এসব করে আমি ক্লান্ত হয়ে গেছি। চাদর যত বড় হয় ততটাই পা ছড়ানো উচিত। এই ডায়লগটারই আমি অপেক্ষা করছিলাম। তোমার যে চাদরের কথা বলছো না, সেটা এখন রুমাল হয়ে গেছে। পা ঢাকা তো দূর, গা ঢাকাও যায় না তাতে। সেটাকে পাতবো না গায়ে দেবো ভেবেও পাই না, শুধু বড় বড় কথা। একজন পুরুষ যে তার বাস্তবটা জানতেন, একজন মহিলা তিনিও নিজের বাস্তবটা জানতেন, কিন্তু একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখতেন, একটা সুখ শান্তির জীবন যেখানে চাওয়ার আগেই অনেক বেশি পাওয়া যায়। সব সময়ের জন্যই সে বেশি, আরো বেশি পাওয়ার আশা করত। কুলজিৎ, ডাল বসিয়ে দিয়ে কাজে চলে যাস, রাজ্য দেখে নেবে। ঠিক আছে মা। এই বোন শোন, আমি ডাল বসিয়ে দিয়েছি, দেখে নিস। হ্যাঁ,
একদিন আসবে আমার রাজকুমার, সাদা ঘোড়ায় চড়ে এসব থেকে দূরে নিয়ে যাবে। সব থাকবে আমার কাছে, কখনো এসব ভাবতে হবে না কি কিনবো আর কি কিনবো না। যা চাই সব কিনে ফেলবো, আর যা চাই না সেসবও কিনে ফেলবো। এক রাজকুমারের আর কিসের চিন্তা বল? চল। সাদা ঘোড়ায় রাজকুমার। আমার বিয়েতে তো ঘোড়াও আসেনি। রোজগার ভালোই করে, ছেলেটাও ভালো, আমাদের মতোই ঘর। দেনা পাওনারও সেরকম কোনো ব্যাপার নেই, নিজেদের মতো করেই বিয়েটা দিতে পারবো, তাই না? চলো ভালোই হলো। নিজের জায়গাটা বোঝার চেষ্টা করো। তুমি মহারানী নয় যে তোমার সব ইচ্ছা পূরণ হবে। আমি হাতি ঘোড়া কি চেয়েছি? হ্যাঁ, একটা স্কুটিই তো চাইছি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাই। তোমার কাছেও তো আছে মোটর সাইকেল। কাজে লাগে, যখন তখন যেতে হয় আর মাল নিয়ে আসতে হয়। ওটা আমার প্রয়োজন, আমি ফুর্তি করার জন্য নিইনি। হ্যাঁ, তো স্কুটিটাও তো কাজের জন্যই। আমার কাজে একটু আরাম পাবো। আরাম করার জন্যই পৃথিবীতে আসিনি, পরিশ্রম করে রুজি রুটি কামাতে এসেছি। আর যদি আমাদের ভাগ্যে বড়লোক হওয়ার আরাম থাকে না, সব হয়ে যাবে। নিজের ভাগ্য মানুষ নিজেই বানায়, ভাগ্য মানুষকে বানায় না। একজন স্বামী আর স্ত্রী দুজনে একে অপরের সঙ্গে খুশি ছিল না, আর তারপর একদিন ভাগ্য দরজায় কড়া নাড়ল। ডাইনিং টেবিল, টিভি র্যাক, বুক র্যাক, জানলা, সোফা আর কিচেনেরও তো পুরো কাজ করতে হবে। হয়ে যাবে দাদা, হিসেব করতে হবে কত মাল লাগবে। আরে তুই পয়সার চিন্তা করিস না, কিন্তু মেটেরিয়ালটা যেন A1 কোয়ালিটির হয়। দাদা, এটা হলো মালের খরচা, আর আমার মজুরি আলাদা। সেটা কত টাকা? দাদা, পুরো কাজটা শেষ করতে কম করে 1 মাস তো লাগবেই, 3 মাসও লাগতে পারে। সব মিলিয়ে প্রায় দাদা 2.5 লাখ মতো পড়বে। 2.5 লাখ? আরে তুই কাজটা শুরু কর, কিন্তু কাজটা ভালো করে করতে হবে। আপনি চিন্তা করবেন না, একদম খুব ভালো কাজ করে দেবো। কুলজিৎ, আরে খুলছি তো, এত ধাক্কা দিচ্ছ কেন? খুব খুশি মনে হচ্ছে। তাজমহল বানাচ্ছ নাকি আমার জন্য? বাবা আমার একটা ফ্রক চাই আর একটা স্কুল ব্যাগ। বাবা আমার একটা পেন্সিল বক্স চাই আর একটা ব্যাট বল। আর আমার না এক জোড়া সোনার চুড়ি চাই, স্কুটি চাই আর আরে দাঁড়াও, এত বড় কন্ট্রাক্ট কি রোজ রোজ পাবো নাকি? কিছু টাকা অসময়ের জন্য বাঁচিয়ে রাখতে হবে। আমরা যখনই তোমার কাছে কিছু চাই না, তখনই তুমি বাঁচানোর কথা বলতে থাকো। 2.5 লাখের মধ্যে 75,000 ওয়ার্কার নিয়ে যাবে, হাতে কত থাকলো? 1,75,000। এভাবে পয়সা খরচ করলে আবার সেই একই অবস্থা হয়ে যাবে, তাতে কি লাভ? কেন হবে? তুমি আরো কাজ ধরো, আরো কন্ট্রাক্ট ধরো। আমাদের এখন যা অবস্থা, এখন যদি স্বাদ পূরণ না করি তাহলে আর কবে করবো? হ্যাঁ বাবা কিনে দাও না, আগেও বলেছিলাম কিন্তু দাওনি। হ্যাঁ বাবা দাও না। কি হয়েছে দাদা? মনে হচ্ছে খুব চিন্তায় আছো। কিছু না রে ভাই, 2 সপ্তাহ ধরে কোনো কাজ নেই, আবার সেই একই গল্প। টাকা শেষ আর তোর বৌদির কথা শোনানো শুরু। প্রথমেই বললাম টাকা বাঁচিয়ে রাখি, কিন্তু না, তখন স্কুটি চাই, চুড়ি চাই, এই চাই, ওই চাই, এখন আবার টাকা চাই। কাজ না থাকলে টাকা কোথা থেকে আনবো? আমি কি আর ডাকাতি করব? ঘুরে ফিরে জীবন সেই একই জায়গায় দাঁড়িয়ে গেল।
কোথায় গেছিলে? কাজে গেছিলাম। কাজ? কি কাজ? আমার বান্ধবী এসেছে গ্রাম থেকে, ওর সাথে দেখা করতে গেছিলাম। আর তুমি এত প্রশ্ন করছো কেন? আজও কোনো কাজ পাওনি নাকি? কাজ না পেলে আমি কি করব? জায়গা পাল্টে তো দেখতে পারো। কোথায় যাব না সেটা তোমার থেকে বেশি জানি। আমি তো শুধু পরামর্শ দিচ্ছিলাম। তোমার কাজ বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার বুদ্ধি তো বন্ধ হয়নি, আর না আমার চোখ বন্ধ হয়েছে। এই সংসারে আর কিচ্ছু নেই, আমি সব দেখতে পাচ্ছি। কতদিন চলবে এভাবে? আমি এমনিতেই খুব চিন্তায় আছি, আর তুমি আসা মাত্রই টাকা শুরু করলে। হ্যাঁ, যদি ঘরে টাকা না থাকে তাহলে তো টাকাই করব। খুশি থাক বললে তো আর বাচ্চাদের পেট ভরে না। তুমি কি এক মুহূর্তের জন্য আমাকে একটু শান্তি দেবে? গত 1 মাস ধরে না আরামই করে চলেছো, বাড়িতেই তো বসে আছো। আমার না এই বাড়িতে ফেরাই উচিত হয়নি। আমি আমার বান্ধবীদের সাথে দেখা করতে চাই। আর আমি কাজের জন্য সারাদিন দৌড়াদৌড়ি করছি। আরে তাতে আমার বাড়িতে থাকা বা না থাকায় কি আসে যায়? এমনিতে তো তোমার কাছে টাকা থাকে না, কিন্তু স্কুটির পেট্রোলের জন্য টাকা কোথায় পাও যেটা চড়ে সারাদিন ঘোরো? বাড়ি ফিরলেই দেখি তালা ঝুলছে। হ্যাঁ, তাহলে অন্য চাবি বানিয়ে নাও। নিজে কোনো কাজ পাবে না আর রাগ দেখাবে আমার ওপর। বদনাম দিচ্ছ আমাকে? জিজ্ঞেস করছি লোকটা কেন তোমাকে টাকা দিয়েছিল। আমার বান্ধবীর বড়, আমার বান্ধবী আগে আমার থেকে ধার নিয়েছিল, সেটাই ফেরত দিচ্ছিল। সারাদিন তো টাকা করে আমার মাথা খারাপ করো, আর বান্ধবীদের টাকা ধার দিয়ে বেড়াচ্ছ। আমার খাটনির টাকা এইসবে নষ্ট করছো। না নিজে বাঁচাও, না আমাকে বাঁচাতে দাও। সারাদিন সেজে গুজে স্কুটিতে ঘুরে কে জানে কোথায় যাও, আর কারো সঙ্গে দেখলে বলো ধার শোধ করছিল। তুমি আমাকে সন্দেহ করছো? পাগল হয়ে গেছো নাকি? নিজে তো অকর্মণ্য, আর বউয়ের দিকে আঙুল তুলছো। 1 নম্বরের অপদার্থ তুমি একটা। শুনে রাখ, এখনো পর্যন্ত এই বাড়ির মালিক আমি। কি করে সংসার চালাতে হয় ভালো করে জানি। তুই বাড়িতেই থাকবি। তোর অনেক বাজে কথা শুনেছি, এবার তুই শোন। 1 পা যদি বাড়ির বাইরে বেরিয়েছে না, কিন্তু কোনো সন্ধেবেলা খালি হাতে ফিরবে না। যা কামাই সেটা বাড়িতেই নিয়ে আসি, তখন তো সব টাকা উড়িয়ে দিস। আর টানাটানির সময় আমার সামনে চেঁচামেচি করিস। ক্লান্ত হয়ে গেছি আমি তোমার কাছে হাত পেতে পেতে ক্লান্ত হয়ে গেছি আমি। আশা করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি। অপেক্ষাই করতে থেকেছি যে এমন তো একদিন আসবে যেদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই দিন কখনো আসবে না। ওরা দুজন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছিল। সতনাম কুলজিতের খোঁটা শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছিল, আর কুলজিৎ হয়রান হয়ে গিয়েছিল এমন জীবনের থেকে যেখানে সব সময় সবকিছু কমই হতো, খুবই কম। দাদা কি করছো এসব? আজকাল রোজই মদ খাচ্ছ, আর তাছাড়া এখন এমনি কাজ নেই, আর তুমি নেশা করেই যাচ্ছ। আরে তোর বৌদির বাজে কথার থেকে নেশা করা অনেক ভালো। কম করে বাজে কথাগুলো তো আর কানে ঢোকে না। ও যাই বলে না, কিচ্ছু শুনতে পাই না। জ্ঞানই থাকে না, আর জ্ঞান না থাকলেই ভালো। এখন তো আমি এসব করেই বেশ শান্তিতে আছি। মা এখনো বাবা আসেনি? জানি না কখন আসবে, আসবে কিনা তাও জানি না। হয়তো কোথাও মদ খেয়ে পড়ে আছে।
কোথায় যাচ্ছ? বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। চলো ভেতরে চলো, বললাম না ভেতরে চলো। আমার কাছে তোমার ফুর্তি করার জন্য পেট্রোলের টাকা নেই। নেশা করার জন্য টাকা আছে। নেশা আমি তোমার জন্যই করি। আমার মাথাটা গরম হওয়ার আগে না ভেতরে চলো, চলো ভেতরে চলো, চলো। দাদা, সতনাম দা এসেছিল নাকি? এই একটু আগেই তো বেরিয়ে গেল। কাল এসেছিল নাকি? হ্যাঁ, কালকেও এসেছিল। আসলে আমি ওর বাড়ি থেকেই আসছি। বৌদি বলছিল যে গত দুরাত ধরে ও নাকি বাড়িই ফেরেনি। তাই নাকি? হ্যাঁ। সেসব তো আমি কিছু জানি না। দাদা, দাদা, আরে চরণ, তুই তুই এখানে আবার কি করতে এসেছিস? দুদিন ধরে তুমি চৌরাস্তার মোড়ে আসছো না, তাই আমি ভাবলাম যে তোমার কোনো কিছু হলো কিনা, তাই তোমার সঙ্গে দেখা করতে বাড়ি গেছিলাম। আর বৌদি বললো যে তুমি দুদিন ধরে নাকি বাড়িতেই ফিরছো না। ওর তাতে কি যায় আসে বলতো ভাই? বাড়ি যাই আর না যাই, মুড়ে যাই। হতেই পারে বৌদির কিছু যায় আসে না, আর এটাও হতে পারে যে তোমারও কিছু যায় আসে না। কিন্তু দাদা, তুমি তোমাদের জীবনের সঙ্গে তোমাদের দুখানা বাচ্চার জীবনও কেন নষ্ট করছো? আমি কেন ওদের জীবন নষ্ট করতে যাব ভাই? ওদের জীবনটাই এরকম। আমাদের মনে হয় যে আমরা সুখের পেছনে দৌড়চ্ছি, কিন্তু আমরা আসলে দুঃখের পেছনে দৌড়চ্ছি। যে এই অবস্থায় থাকে, সে যদি এতে খুশি না থাকতে পারে না, তাহলে ওকে যেখানে খুশি দাঁড় করিয়ে দে, ও খুশি থাকতে পারবে না। তোর বৌদিকেই দেখ, সারা পৃথিবীর টাকা চাই, আর এই আমি দুবেলা যা হোক কিছু খেয়ে আনন্দের জীবনটা কাটাতে চাই। ওর তো এটাই মনে হয় যে আমি হলাম ওর জীবনের সবচেয়ে বড় কাঁটা, আর ও আমার জীবনের সুখ সহ্যই করতে পারে না। যত আমি কামাই তাতে ওর স্বাদ মেটে না, আর ওর যেটা চাই সেটা আমি ওকে এনে দিতে পারবো না। তুই বল, কে নষ্ট করছে জীবনটা? আমি? আরে বোকা, জীবনটা এরকমই। চলো সাবধানে। চরণ, হ্যাঁ দাদা। ভাই এটা হতে পারে না যে আমাদের সুখের পেছনে আর দৌড়তেই হবে না, আর সুখ নিজেই আমাদের কাছে চলে আসবে, না চাইতে চুপ করে। হতে পারে? তুই বলতে পারিস ভাই? আর যেমনটা সে ভেবেছিল ঠিক তেমনই একদিন সতনাম সিং এর কাছে খুশি নিজেই চলে আসে। একদিন সে চৌমাথায় দাঁড়িয়েছিল, আর সে রাস্তা পার করে অন্য সবাইকে ছেড়ে সোজা ওর কাছে চলে আসে। আসলে কিছু ফার্নিচারের কাজ করানোর ছিল, আপনি করবেন? আমি তো সারা জীবন এই কাজটাই করছি, চলুন না। চলুন।
এই যে আসুন, দেখুন একটা ডাবল বেড বানাতে হবে, আর একটা আলমারি, আর দুটো র্যাক, একটা এখানে আর একটা ওখানে। ডাবল বেড 6x5? আপনিই বলুন কোনটা ঠিক হবে। 6x5ই ঠিক আছে। ঠিক আছে, খরচা কত হবে? 1 মিনিট। ডাবল বেড, আলমারি আর দুটো র্যাক, 7,000 টাকা মেটেরিয়ালের আর 5,000 টাকা লেবারের। 4-5 দিন তো লাগবেই। ঠিক আছে, আপনি কাজ শুরু করে দিন। আপনি কিছু টাকা দিলে আজই মেটেরিয়াল কিনে কাজ শুরু করে দিতাম। এই যে শুনছেন, চা খান। এই যে শুনছেন, চা খান। দেড়টা বেজে গেছে, আমি খেতে যাচ্ছি, 2:30টার মধ্যে ফিরে আসবো। একটু শুনুন, আপনি এখানেই খেয়ে নিন, আমার রান্না হয়ে গেছে, দুজনের জন্য যথেষ্ট। কেউ হাসি মুখে 1 কাপ চা খাইয়ে দিক, কেউ আদর করে একটু খাবার খাইয়ে দিক, ছোট ছোট কিছু কথা। কিন্তু এছাড়া জীবনে চাওয়ার আর কি বা আছে? ছাড় 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 ছাড়। সে- চুপ। হুম। কি ব্যাপার আজ সকালে গিয়ে আবার রাতে ফিরে এলে যে? আগে তো 2-3 দিন করে বাড়িই ফিরতে না। তো শেষমেশ আমার জন্য চিন্তা হচ্ছে যে আমি 2-3 দিন বাড়ি ফিরতাম না? চিন্তা হচ্ছে না, এটাই ভাবছি যে আজ তুমি মদ গিলে আসোনি। খুশিও মনে হচ্ছে, মনে হচ্ছে যেন তুমি যা চাও তা সব পেয়ে গেছো। আমাকে খুশি দেখে তোমার খুব দুঃখ হয় না? এরকম কোনো ব্যাপার নয়, আমি শুধু এটাই ভাবছি যে তুমি বোধহয় এমন কাউকে পেয়েছো যে তোমাকে খুশি রাখছে। বাজে কথা বলে মাথা খারাপ করো না, একটু শান্তিতে ঘুমোতে দাও।
আপনার সঙ্গে এখানে কেউ থাকে না? না মানে কাউকে তো কখনো এখানে দেখিনি, তাই। আসলে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছেন। বাবা মা কেউ নেই, আমি অনাথ, আর বাচ্চাও হয়নি। আপনি একা এত কিছু সামলান কি করে? যখন আমার স্বামী ছেড়ে চলে গিয়েছিলেন তখন কিছু টাকা দিয়ে গিয়েছিলেন। তারপরে এই ঘরটা ভাড়া নিয়ে নিই, কিছু কাজ শুরু করার কথা ভাবছি, জীবনটাকে নতুনভাবে শুরু করার কথা ভাবছি। পেয়ে যাব, কোনো না কোনো কাজ তো পেয়েই যাব, জীবনটাও শুধরে যাবে আর ভালোভাবে কেটেও যাবে। আবার কোনো না কোনো দিন। তাহলে আমি আসি, কাল আবার আসবো। আরে কি ব্যাপার ভাই? আরে দাদা, তোমাকে এইভাবে দেখে বেশ ভালো লাগছে। কি বলতে চাইছিস তুই? না, বেশ ঝকঝকে লাগছে তোমায়। কাল বৌদির সঙ্গে দেখা হয়েছিল, বলছিল যে তুমি আজকাল আর নেশা টেশা করো না। হ্যাঁ, সব ছেড়ে দিয়েছি। জীবনে ওটা ছাড়া অনেক কিছু আছে। অনেক কিছু তো জানি না, কিন্তু কিছু তো আছে। কি বলতে চাইছিস? মানে অন্য কাউকে পেয়ে গেছো নাকি দাদা? মানে ওই রাম বলছিল যে তোমায় আরেকজনের সঙ্গে দেখেছে, আর সেটা বৌদি ছিল না। চরণ, আমরা যখন যেখানে যে জিনিসটাকে খুঁজি না সেটা সেখানে পাই না, কিন্তু সেটা পাওয়া যদি তোর ভাগ্যে থাকে তাহলে সে নিজেই তোর কাছে চলে আসে। বুঝলি না তো?
বুঝবিও না। তুই শুধু এটুকু জেনে রাখ, এখন আমি জীবনে খুব খুশি। লক্ষ্মী, আমি কখনো এটা ভাবতেও পারিনি যে ডাবল বেডটা আমি তোমার জন্য বানিয়েছিলাম সেটাই আমার জীবনে সবচেয়ে বেশি সুখ নিয়ে আসবে। আমিও কখনো ভাবিনি যে আমিও তোমার কাছে যাব আর জীবনের সব সুখ আমি পেয়ে যাব। লক্ষ্মী, কোথাও কেউ তো আছেন যে আমাদের এই মিলনটা ঠিক করেছেন। তুমি সারা জীবনের জন্য আমার হতে পারো না? কি হলো? আমার কাছে এসো। যখন তুমি সন্ধেবেলা চলে যাও না, তখন সব কিছু কেমন খালি খালি লাগে। তুমি এখানেই থেকে যাও। মাঝে মাঝে যে জিনিসটাকে যখন আপনি খুঁজে বেড়ান সেটা তখন সেখানে পান না, কিন্তু সেটা পাওয়া যদি আপনার কপালে থাকে তাহলে তা নিজে থেকেই আপনার কাছে চলে আসে। আপনি যা পান সবসময় কি সেটাই হয় যার সন্ধানে আপনি থাকেন? কে ছিল সেই মহিলা, আর কেন সে এতগুলো দাঁড়িয়ে থাকা লোকেদের মধ্যে থেকে শুধুমাত্র সতনাম সিংকেই বাঁচল? কেন সতনাম তার মধ্যে সেই সব কিছু পেল যার খোঁজ সে করছিল? নিজের প্রাণটা দিয়ে দেওয়ার জন্যে? ওর সাথে কি কোনো পুরনো সম্পর্ক ছিল? ওর মৃত্যুর জন্য কি সেই দায়ী ছিল? সেই কি সতনামকে খুন করেছিল? সে কি খুনের উদ্দেশ্যেই ওর কাছে এসেছিল? এই সব প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব আগামী দিন, আগামী পর্বে এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে। আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।